দেশে স্থানীয়ভাবে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের দেহে শনাক্ত। সংক্রমণ বিবেচনায় বিভিন্ন জেলায় লকডাউনের ইঙ্গিত। পদ্মা সেতুর ওপরের সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু। ডামির বিভিন্ন পর্যায়ের পরীক্ষা শেষেই মিলবে চূড়ান্ত অনুমতি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ৯০% বেড়িবাঁধ। স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা, মাথা ব্যথা নেই পানি উন্নয়ন বোর্ডের। এবং ই পাসপোর্টের জন্য তথ্য সংশোধনের হিড়িক, অধিদপ্তরের হিমশিম অবস্থা। বিদেশি মেশিনগুলোতে আটকে আছে ১৫,০০০-এর বেশি প্রবাসীর আবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেইখানে। সদ্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আমাদের যে রাষ্ট্রীয় নীতি, সেই নীতির ভিত্তিটাই রয়েছে আমাদের সংবিধানে, যেখানে আমাদের জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনে ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবেই ঘোষণা করা হয়। মাত্র ৩.৫ বছরেই জাতিপিতা একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি একটা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সমর্থন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যপদে বাংলাদেশ পেয়েছিল। তিনি শুধু বাঙালি জাতির জন্যই না, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির বার্তা বাহক এবং মুক্তির দূত এবং শান্তির দূত হিসেবেই তিনি উদ্ভাসিত হয়েছিলেন। এবং বিশ্ব শান্তি মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য 1973 সালের 23শে মে বিশ্ব শান্তি কাউন্সিল জাতিপিতাকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করে। 1974 সালে জাতিসংঘের ভাষণে জাতিপিতা উল্লেখ করেছিলেন আমাদের যে পররাষ্ট্র নীতিটা কী হবে। তিনি কিন্তু জাতিসংঘের ভাষণে সেটা বলে দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। জাতিপিতাকে সম্প্রতি ভারত সরকার শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাকে না, আপনারা জানেন যে আমি, আমার মা, আমার 3 ভাই, আমার ছোট, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট ভাই ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আর এক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, সে বাংলাদেশ আর্মিরই একজন অফিসার, আর আমার ছোট্ট 10 বছরের ছোট্ট শিশু ভাইটি রাসেল। তার জীবনেও স্বপ্ন ছিল সে বড় হলে আর্মিতে যোগ দেবে, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এবং কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রুজি সহ আমাদের 18 জন পরিবার সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছোটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। এরপর বহুদিন আসতে পারিনি দেশে, কিন্তু দেশে এসেই আমাদের জাতিপিতা যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শ নিয়েই দেশ স্বাধীন করা বা স্বাধীন দেশকে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাই। 21 বছর পরে যখন 1996 সালে সরকার গঠন করি, তখন আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যাতে আধুনিক এবং আরও সুপ্রশিক্ষিত হয় তার জন্য পদক্ষেপ নেই। এবং জাতিপিতা 1974 সালে প্রতিরক্ষা নীতিমালা আমাদের দিয়ে যান। সেই নীতিমালার ভিত্তিতে আমরা আমাদের প্রতিরক্ষা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন করেছি। আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC প্রতিষ্ঠা করি। আবার বিশ্ব শান্তি সুসংহত করার প্রয়াসে দেশ বিদেশের শান্তিরক্ষীদের অত্যাধুনিক প্রশিক্ষণের উদ্দেশ্যে, কারণ আমাদের সশস্ত্র বাহিনী যেখানে যাবে তার জন্য সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে যেতে পারে, সেই জন্য 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং BIPSOT আমি প্রতিষ্ঠা করি।
দ্বিতীয়বার যখন সরকারে আসি 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009, তখন আমরা এই ফোর্সেসগুলো 2030 প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করে যাচ্ছি এবং 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার বিপিসি প্রতিষ্ঠা করি। গত 12 বছরে আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবি, আনসার বিটিভি সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই উন্নত করা, আধুনিক করার পদক্ষেপ আমরা নিই। পুলিশের স্টাফ কলেজও আমি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। কাজে সেভাবে আমরা এমনভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি যেন বিশ্ব শান্তি রক্ষায়, দেশের ভিতরে শান্তি নিরাপত্তা রক্ষায় সকলে যেন আন্তরিকভাবে কাজ করতে পারি। এর মাঝে আমরা জানি যে অনেক সময় নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ একসময় ব্যাপকভাবে মানে সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। বাংলাদেশে জিরো টলারেন্স আমরা ঘোষণা দিয়েছি এবং সেটা অব্যাহত আছে। আজকে আমরা সত্যি গর্বিত যে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং স্বাধীনতার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, অর্থাৎ 50 বছর পূর্তি আমরা পালন করছি। আর সেই সময় আজকে এই শান্তিরক্ষী দিবস, জাতিসংঘের বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী 1 নম্বর শান্তিরক্ষী হিসেবে আমরা আজকে সম্মানিত। কাজেই সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে একটা গৌরবের 33 বছর আমরা উদযাপন করছি এবং জাতিসংঘ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রত্যেকে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, যা আমি মনে করি বিশ্ব শান্তি রক্ষায় বিরাট অবদান আপনারা রেখে যাচ্ছেন। বাংলাদেশকে আমরা চাই আরও উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমি সবসময়ই মনে করি যে বাংলাদেশকে সকলের সাথে বন্ধুত্ব বজায় রেখেই চলতে হবে। দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি করা, দারিদ্র্য দূর করা, আমাদের শুধু বর্তমান না ভবিষ্যৎ বংশধরদের জন্য তাদের শিক্ষা দীক্ষা, তাদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে কর্মসংস্থান ব্যবস্থা ব্যাপকভাবে করা এবং সেভাবেই তাদের শিক্ষা দেওয়া এবং সেভাবেই তাদেরকে গড়ে তোলা, এটাই হচ্ছে আমাদের কাজ। সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশ্ব শান্তি রক্ষায় যারা কাজ করে যাচ্ছেন তারা বাংলাদেশের প্রতিনিধিত্বই করছেন একভাবেই এবং বাংলাদেশের ভাবমূর্তি আপনারা উজ্জ্বল করছেন। কাজে সেদিকে আমরা সবসময় এটা মনে করি যে আমি জানি আপনাদের কষ্ট হয় যারা আপনারা বিদেশে একটা বৈরী পরিবেশে থেকে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। আসলে এটা একটা চ্যালেঞ্জও, কারণ এই চ্যালেঞ্জ নেওয়াটাও সেই সাহস প্রয়োজন, আন্তরিকতা প্রয়োজন। কাজে সেটাও আপনারা খুব সফলভাবে করে যাচ্ছেন। যে কোনো জটিল অবস্থায় অনেক সময় আমরা দেখেছি যে অনেক দেশ যেতে চায় না, যখন আমাদের কাছে বলা হয়েছে আমি বলেছি হ্যাঁ আমরা বাঙালিরা যে কোনো জটিল অবস্থা, যে কোনো বৈরী পরিবেশ মোকাবেলা করবার মতো সাহস রাখি। কাজে আমাদের শান্তিরক্ষীরা পারবে। কাজে আমার মনে হয় সবথেকে সংঘাতপূর্ণ জায়গা, সবথেকে জটিল জায়গাগুলিতেই আজকে আমাদের শান্তিরক্ষী বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছেন। সেজন্য আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আর একটা সমস্যা দেখা যাচ্ছে যে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, সেটাও এখন সারা বিশ্বকে একেবারে স্থবির করে দিয়েছে এবং অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। তবুও আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের বাংলাদেশে সবাই যাতে নিরাপদ থাকতে পারে বা এই করোনা ভাইরাসের কারণে বেশি প্রাণহানি না হয় বা প্রাদুর্ভাব বেশি না ছড়ায়, তার জন্য আমাদের যথাযথ প্রচেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আমাদের আর্থসামাজিক কর্মকাণ্ডও যেন স্থবির হয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছি এবং সফলতার সাথে তা আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। কাজেই আমরা এই উন্নীত যে শুধু হয়েছি তা না, এটাকে আমাদের ধরে রাখতে হবে। কাজেই আমরা সেইভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের খাদ্য উৎপাদন, খাদ্যের স্বাস্থ্যে পুষ্টি নিশ্চয়তা করা, চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা নেওয়া আমরা নিচ্ছি। শুধু একটাই যে হ্যাঁ করোনার কারণে শিক্ষার দিকে বেশ সমস্যা হচ্ছে, সেটাও যাতে দূর হয়ে যায় তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নেব।
বাংলাদেশে স্থানীয়ভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর প্রমাণ মিলেছে। দেশে অধিক সংক্রমিত বিভিন্ন জেলার বাসিন্দাদের নমুনা পরীক্ষা এবং আক্রান্তদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই বিষয়টি নিশ্চিত হয়। দেশে নতুন করে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ১৩ জনের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের। এই ১৩ জনের মধ্যে ৫ জন সম্প্রতি ভারত সফর করেছিলেন। বাকি ৮ জন সে দেশে না গিয়েও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের যে ৭ জনের দেহে ধরনটি শনাক্ত হয়েছেন তাদের ভারত ভ্রমণের ইতিহাস নেই বলে জানা গেছে। গেল ৮ মে দেশে ২ জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়, তারা ভারত থেকে দেশে ফিরেছিলেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত ২৩ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হলো। ভারতের পাশাপাশি বাংলাদেশে এই পর্যন্ত যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের করোনা শনাক্ত হয়েছে। এবং ভারত থেকে যারা আসছেন তাদের তো ডিফারেন্ট ভেরিয়েন্ট গুলো থাকবে, কারণ ইন্ডিয়াতে সব ধরনের ভেরিয়েন্টই আছে এবং সেখানে 1617 যেটাকে বলা হচ্ছে ভারতীয় ভেরিয়েন্ট, এবং ওটার সমস্যা হচ্ছে একটা যে ওটার ট্রান্সমিশন ক্ষমতা অনেক বেশি আর কি অন্যগুলোর থেকে, অনেক বেশি ডিস্টেন্সিং থেকে স্বাস্থ্যবিধি অন্যগুলো না হয় এটা ছড়ায় পড়বে, এটাই স্বাভাবিক। এটা তো আমাদের বাংলাদেশের জন্য না এটা, এবং এটা ট্রান্সমিশন ক্ষমতা বেশি হওয়ার জন্য এটা একটা বিপজ্জনক ব্যাপারও, অ্যালার্মিং। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, জেনিফার, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ার পরে যে বিশেষ লকডাউন দেওয়া হয়েছিল তার পঞ্চম দিন আজ, এবং গতকালকেই যে বিষয়টি জানা গেছে যে চাঁপাইনবাবগঞ্জে করোনার যে ভারতীয় ধরন সেটি শনাক্ত হয়েছে এবং সেটি চাঁপাইনবাবগঞ্জের ৭ জনের মধ্য থেকে শনাক্ত হয়েছে। যে সমস্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়েছিল সেখান থেকে, যদিও আমরা চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের সাথে সকাল থেকে যতটা কথা বলেছি, উনি যেটি বলেছেন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা দাপ্তরিকভাবে তিনি সেই খবরটি নিশ্চিত হতে পারেননি, বিভিন্ন মাধ্যমে তিনি জেনেছেন বলেছেন আমাদেরকে। এবং এরপর থেকে আমরা যেটি দেখছি যে বিশেষ যে লকডাউনটি চলছিল সেটিতে অনেক সময় আমরা দেখেছি যে অনেক মানুষজন বের হয়ে এসেছেন, কিন্তু আজকে সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে আসলে খুব কঠোরতা অবলম্বন করা হচ্ছে। এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ১২টি ভিজিলেন্স টিম রয়েছে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রত্যেকটি জায়গায় দেখছেন বাজার হাটগুলো এবং শহরের এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে করে কেউ এখান থেকে বের হয়ে অন্য কোনো জেলা দিয়ে কোথাও যেতে না পারেন এবং বাইরে থেকেও কেউ আসতে না পারেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ১১ দফার যে বিধিনিষেধ ছিল চলাচলের ক্ষেত্রে সেইগুলো অনুসরণ করেই সেটা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি যে সিভিল সার্জন যেটি বলছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে খুবই সতর্ক একটি অবস্থানে থাকতে হবে এবং চাঁপাইনবাবগঞ্জে যেই ৭ জনের মধ্যে করোনা ভারতীয় ধরন পাওয়া গেছে তাদের ৭ জনের কিন্তু ৫ জনই পুরুষ এবং বাকি যেই ২ জন তারা হচ্ছে নারী। পুরুষ ৫ জনের মধ্যে সব থেকে কনিষ্ঠ যিনি তার বয়স ১৩ বছর এবং একজনের বয়স ৩০ বছর, আরেকজনের ২১ এবং বাকি নারী যারা রয়েছেন তাদের ৫২ এবং ৩১ বছর বয়স। তো সেক্ষেত্রে জেনিফা একটি জিনিস যেটি বলা হচ্ছে এখান থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এটি যেন কোনোভাবেই ছড়িয়ে না যেতে পারে বা কিভাবে আক্রান্ত হলেন সেটি তারা পর্যবেক্ষণ করবেন এবং এই বিশেষ লকডাউনটাকে আরও কঠোর করার পরিকল্পনা তাদের আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো জেরিফা, চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা ভাইরাসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকা সিনোফার্মের প্রয়োগ চলছে দেশে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, জেনিফার, চীনে তৈরি সিনোফার্মের যে ভ্যাকসিন বাংলাদেশে এসেছিল তার মধ্যে থেকে কিছু টিকা আজকে কিন্তু চীনের নাগরিকরা যারা বাংলাদেশে বসবাসরত তাদের মধ্যে প্রয়োগ করা হচ্ছে। আমরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি, সেখানে আসলে আজকে ২৫০ জনের মধ্যে চীনা নাগরিকের মধ্যে সিনোফার্মের যে ভ্যাকসিন সেটা প্রয়োগ করা হচ্ছে। আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, তিনি আমাদের জানান যে সিনোফার্মের যে ভ্যাকসিন এসেছিল বাংলাদেশে তার মধ্যে থেকে চীনা দূতাবাস, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশ সরকারকে অনুরোধ করে যে তাদের মধ্যে কিছু বাংলাদেশে যেসব নাগরিক আছে বসবাসরত তাদেরকে কিছু টিকা প্রয়োগ করার জন্য। এর ফলে ঢাকা মেডিকেল কলেজের ৪৫৬ জনের একটি তালিকা চীনা দূতাবাস পাঠায়। সেই ৪৫৬ জন চীনা নাগরিককে ভ্যাকসিন প্রয়োগ করার জন্য অনুরোধ করে চীনা দূতাবাস। এর পরিপ্রেক্ষিতে এই ৪৫৬ জনের মধ্যে আজকে প্রায় ২৫০ জনের আসলে টিকা প্রয়োগ করা হবে
এবং বাকি যে 200 জন আছে তাদেরকে আগামীকাল প্রয়োগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার আরও 4টি হাসপাতালে চীনা নাগরিকদের টিকা প্রয়োগ করা হবে। বাংলাদেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পে আপনি জানেন যে চীনা নাগরিকরা কাজ করে থাকে। প্রায় 30,000 বাংলাদেশের 30,000 চীনা নাগরিক বসবাসরত এবং গত 12 মে চীনের ভ্যাকসিনটি আসলে বাংলাদেশে আসে। এরপর থেকে আসলে কিছুদিনের মধ্যে প্রয়োগ শুরু হয় এবং কিছুদিন আগেও কিন্তু জানানো হয় চীনা দূতাবাসের পক্ষ থেকে যে বাংলাদেশে আরও 6 লাখ ভ্যাকসিন আসার কথা। এবং ঢাকা মেডিকেলের যে পরিচালক উনি আমাদেরকে বলছিলেন যে চীনা নাগরিকরা যখন এই ভ্যাকসিনটা নিচ্ছে তারাও যখন নিচ্ছে ভ্যাকসিনটা, তখন কিন্তু বাংলাদেশি মানুষদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হবে এই ভ্যাকসিনের প্রতি, যেটা আসলে আস্থার সংকট নেই যদিও, তারপরেও আসলে এটি আরও বেশি তারা নিশ্চিত হবে যে এই ভ্যাকসিনের আসলে উপকারিতা সম্পর্কে। এবং আপনি জানেন যে আমরা চীনা নাগরিকদের সঙ্গে এখানে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি সুসংগঠিতভাবে এখানে টিকা প্রয়োগ চলছে এবং তারা যথেষ্ট পরিমাণে খুশি। এখানে যেহেতু ভাষার একটি সংকট আছে, সেই ভাষা সংকটের কারণে তারা বাংলাদেশি কিছু ভলান্টিয়ারও স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ দিয়েছে, যারা আসলে তাদেরকে আসলে সাহায্য করছে। জেনিফার, ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে চীনের নাগরিকদের টিকা ভ্যাকসিন প্রয়োগের এই ছিল আমার কাছে সর্বশেষ। জেনিফার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। খুলনা উপকূলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 4 দিনে বেড়িবাঁধের 90% ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, ক্ষতি হয়েছে মাছের ঘের ও ফসলের জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেমেছে খুলনার উপকূলবাসী। সংগ্রামের হাতিয়ার ঝুড়ি, কোদাল আর শাবল। ঘূর্ণিঝড় ইয়াস আসছে, সেই থেকে নদীর নোনা পানি প্রবেশ ঠেকাতে রাত দিন চলছে স্বেচ্ছাশ্রম। ভেদাভেদ ভুলে এ সংগ্রামে সামিল হয়েছেন নারী পুরুষ সব বয়সী মানুষ। তবে এই দুঃসময়ে পানি উন্নয়ন বোর্ডকে পাশে পায়নি তারা। নিজেদের বাস্তবিটা রক্ষায় আকুতিও জানিয়েছেন অনেকে। বেড়িবাঁধটা ভালো হয়, সেই কারণে আমরা ঘরেতে বেরিয়েছি কাজ করতে। মা বাবা সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য করছি। পদ্মার যে লোকজন আছে তাদের দ্বারা আমরা কোনো সহযোগিতা পাই না। বারবার ওনাদের বলা হয় না, আসে মাঝে মধ্যে, কিন্তু ওরা কোনো কাজই করে না। বেশিরভাগ ভাঙন কবলিত এলাকার প্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলি, তারা সব সময় বলে আমাদের তো ফান্ড নাই, আমরা কিভাবে এটা তৈরি করব। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। বাজেট না থাকার জন্য আমরা সব পয়েন্টে অ্যাড্রেস করা সম্ভব হয় না। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ জায়গা সেগুলো আমরা মেরামত করে থাকি। খুলনা অঞ্চলের 1800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ নদীর ভয়ঙ্কর রূপ দেখেছে খুলনা উপকূলবাসী। আর তাই তো এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পদ্মা সেতুর সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াটার প্রুফিং সহ বিশেষ এই পিচ ঢালাইয়ে ডামির কাজ চলছে প্রকল্প এলাকায়। ডামির টেস্ট রিপোর্টের পরেই বিশেষজ্ঞ দল এর অনুমোদন দেবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের বিস্ময় এখন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এবার সেতুটির ব্ল্যাক টপ বা পিচ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম পর্যায়ের কাজ হিসেবে ডামি তৈরি করা হয়েছে। মহাপ্রান্তের সংযোগ সেতুর নিচে প্রায় 100 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থের এই ডামি করার পরই চলছে হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা। মেইন ব্রিজের রোডের ডেক স্ল্যাবে ও ভায়াডাক্টের কংক্রিটিং স্ল্যাবের মতোই মাটির মধ্যে আরসিসি ঢালাই দিয়ে ব্যাট তৈরি করে। এর উপরেই করা হয়েছে এই ব্ল্যাক টপ। সেতুর উপরে পিচ ঢালাইয়ের জন্য যে প্রক্রিয়া তার সবই হয়েছে এখানে। দক্ষিণবঙ্গের মানুষের জন্য সবথেকে ভালো হইব, যাতায়াতের জন্য ভালো হইব, যাতায়াতের ভোগান্তিরা পুইতে হবে না। আরসিসি কংক্রিটের একটা বেড করছি অ্যাজ ইট ইজ। আমাদের যে মেইন ব্রিজের যেমন ব্রেক স্ল্যাব, ভায়াডাক্টের যেমন কংক্রিটিং স্ল্যাব আছে, অ্যাজ ইট ইজ বেড মাটিতে করা হয়েছে। তার উপরে আমরা ওয়াটার প্রুফিং এর কাজ করছি, তার উপরে ব্ল্যাক টপ তৈরি করছি। পিচ ঢালাইয়ের ডামিটি প্রায় 15 পর্যায়ের পরীক্ষা হচ্ছে। টেস্ট রিপোর্ট সঠিক আসলেই এর অনুমোদন দেওয়া হবে। 4 লেনের পদ্মা সেতুর সড়কের এই ব্ল্যাক টপ হবে বিশ্বমানের।
বিটুমিনাস কার্পেটিংটা হবে সেইটারও আমাদের জন্য মান স্পেসিফিকেশন সবকিছুর জন্য ঠিক থাকে, এই জন্য আমরা ডামিটা করতেছি এবং ডামি করে এখানে আমরা এই স্পেসিফিকেশন গুলা আবার যাচাই করবো আর কি ল্যাব টেস্টের মাধ্যমে। যাচাই করার পরেই সেই অনুযায়ী আমরা আমাদের ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করবো। সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার ভায়াডাক্টের আরসিসি ডালাইয়ের উপরে 50 mm পুরুত্বের পিচ ঢালাই হবে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উপরের ডেস্ক স্ল্যাবের ওয়াটারপ্রুফ ব্ল্যাক টপে 60 মিলিমিটার বাইন্ডার ও 40 মিলিমিটার ওয়ারিং কোর্সে 100 মিলিমিটার পুরুত্বের ঢালাই হবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সিলেটে 1 ঘন্টার মধ্যে 4 দফায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ জেনিফার। 10:38 থেকে 10:56 অর্থাৎ 54 মিনিটের মধ্যে সিলেট নগরীতে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভূমিকম্পবিদ যিনি আছেন মমিনুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছে এইটা রেক্টার স্কেল সর্বোচ্চ, ওই 4 বারের মধ্যে সর্বোচ্চ 4.1 ছিল রেক্টার স্কেল। তারপরেও পরপর 4 বার ভূমিকম্পে বেশ আতঙ্ক বিরাজ করছে সিলেট নগরবাসীর মধ্যে। এই ভূমিকম্পর কেন্দ্রস্থল হচ্ছে কি সিলেট নগরের কেন্দ্রস্থল। যদিও গতকালকে এই 6 মাত্রারও বেশি একটি ভূমিকম্প হয়েছে পার্শ্ববর্তী আসামে, সেই কারণেই এই সিলেট অঞ্চল এমনি ভূমিকম্প অধ্যুষিত একটি 1 নম্বর জোন হিসাবে চিহ্নিত আছে। বিশেষ করে 1948 থেকে 1950 সাল পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে। যেমন আসামে 1950 সালে 8 মাত্রার একটি ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সিলেট অঞ্চল, এবং সিলেটের অনেক স্থাপনা, অনেক জায়গার অবকাঠামো পরিবর্তন হয়ে গিয়েছিল তখন। সে কারণেই সেই সময় থেকে এখন পর্যন্ত এই অঞ্চলটি ভূমিকম্প অধ্যুষিত অঞ্চল হিসাবে চিহ্নিত হয়ে আছে। এ কারণে সিলেটের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা বা প্রত্যেকটি স্থাপনা তৈরি করা হচ্ছে ভূমিকম্প আর যে শক্তি, ভূমিকম্প মাত্রাকে মাথায় রেখেই করা হচ্ছে। তারপরেও অনেকে হয়তো সেই মানছে না, সেই ভবন নির্মাণের যেই কৌশল বা যেই ভূমিকম্পর যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অনেকেই মানছে না। এখানে ফায়ার ব্রিগেড, সিটি কর্পোরেশন বা অন্যান্য যে ভূমিকম্পর হলে যেই জরুরি অবস্থা নেওয়ার কথা, সেই অবস্থা বারবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কিছু নেই। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক জহির বিন আলম, যিনি ভূমিকম্পবিদ এবং নগরবিদ, তিনি বলেছেন, কিছু সময় আগে আমার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন পরপর 4 বার ভূমিকম্প কিন্তু একটি অশনি সংকেত বা একটি খারাপ একটি সংকেত দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো সংকেত না। মোটামুটি জেনিফার, এই ছিল পরপর 4 বার ভূমিকম্প। সিলেট যে আতঙ্ক বিরাজ করছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। শরীয়তপুরের জাজিরায় মাঝের ঘাট শিমুলিয়া নৌরুটে ট্রলার ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 2 জনের লাশ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ আছে 2 জন। গতকাল রাতে বাবুরচর এলাকায় শিশু খাদিজার লাশ ভাসতে দেখেন জেলেরা। নৌপুলিশ এসে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে। গত 28 মে বিকেলে পদ্মা নদীর পৈলান মোলাকান্দি এলাকায় 13 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে স্থানীয়ভাবে ছড়াচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে 7 জনের দেহে শনাক্ত। সংক্রমণ বিবেচনায় বিভিন্ন জেলায় লকডাউনের ইঙ্গিত। এবং পদ্মা সেতুর ওপরের সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু। ড্যামের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা শেষেই মিলবে চূড়ান্ত অনুমতি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।